ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বিরোধগুলোকে দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে 2026 সালে বাংলাদেশ সরকার একটি যুগান্তকারী আইন প্রণয়ন করে, যে আইনের নাম হচ্ছে বাণিজ্যিক আদালত আইন 2026। এই আইনের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি জেলাতে অন্তত একটি করে বাণিজ্যিক আদালত গঠন করা, যে আদালতের মূল কাজ হচ্ছে ওই এলাকার ব্যবসা বাণিজ্য সংক্রান্ত যে সমস্ত বিরোধগুলো রয়েছে সে সমস্ত বিরোধগুলোর দ্রুত নিষ্পত্তি করা এবং ব্যবসা বাণিজ্যকে আরও সহজ করে দেওয়া। তো এরই লক্ষ্যে এই যে বাণিজ্যিক আদালত আইন 2026 গঠন করা হয়েছে, তার ফলশ্রুতিতে বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলাতে কমপক্ষে একটি করে বাণিজ্যিক আদালত গঠন করে দেওয়া হয়েছে এবং ঢাকা, চট্টগ্রাম সহ যে সমস্ত বিভাগীয় শহর রয়েছে যেখানে অধিক জনসংখ্যা রয়েছে সেখানে 2 বা ততোধিক বাণিজ্যিক আদালত গঠন করে দেওয়া হয়েছে। তো এই বাণিজ্যিক আদালতগুলোর কিন্তু মূল কার্যক্রম হচ্ছে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত যে সমস্ত বিরোধ রয়েছে সেগুলো নিষ্পত্তি করা। তাহলে কোন কোন ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বিরোধগুলো এই বাণিজ্যিক আদালতে নিষ্পত্তি হবে সে ব্যাপারে আজকের এই ভিডিওতে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এই বাণিজ্যিক আদালতে যে সমস্ত বিরোধের বিচার কার্য পরিচালিত হবে তার মধ্যে প্রথমটি হচ্ছে ট্রেডমার্ক সম্পর্কিত যে সমস্ত বিরোধ রয়েছে সেগুলো বাণিজ্যিক আদালতে নিষ্পত্তি হবে। যেমন মনে করুন আপনি একটি ব্র্যান্ডের লোগো ট্রেডমার্ক নিবন্ধন করেছেন, এখন অন্য কোনো ব্যক্তি একই ব্র্যান্ড ব্যবহার করে একই ধরনের পণ্য বাজারজাতকরণ করে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে উক্ত ব্যক্তির বিরুদ্ধে আপনি কিন্তু মামলা করতে হবে এই বাণিজ্যিক আদালতে। এর পরবর্তীতে দ্বিতীয়টি হচ্ছে কপিরাইট সম্পর্কিত যে সমস্ত বিরোধ রয়েছে সেগুলোর নিষ্পত্তির ক্ষেত্রে কিন্তু আপনাকে এই বাণিজ্যিক আদালতে মামলা করতে হবে। তৃতীয়টি হচ্ছে পণ্য বা সেবা আমদানি রপ্তানি সম্পর্কিত যে সমস্ত বিরোধ উৎপত্তি হচ্ছে সে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আপনাকে বাণিজ্যিক আদালতে মামলা করতে হবে। এরপর চতুর্থটি হচ্ছে পণ্য পরিবহন সংক্রান্ত বিষয় নিয়ে যদি কোনো বিরোধ দেখা দেয় তার বিচার হবে কিন্তু বাণিজ্যিক আদালতে। মনে করুন আপনি একটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার একটি মূল্যবান পণ্য এক স্থান থেকে অন্য স্থানে পাঠাচ্ছেন, তো পাঠাতে গিয়ে সেই পণ্যটি বিনষ্ট হয়েছে বা হারিয়ে গিয়েছে, তাহলে তার ক্ষতিপূরণ চেয়ে কিন্তু আপনাকে এই বাণিজ্যিক আদালতে মামলা করতে হবে। এর পরবর্তীতে পঞ্চমটি হচ্ছে নির্মাণ ও অবকাঠামোগত চুক্তি নিয়ে কিন্তু কোনো কনফ্লিক্ট অ্যারাইজ করলে তার মামলা হবে এই বাণিজ্যিক আদালতে। মনে করুন আপনি কোনো ডেভেলপারের সাথে চুক্তি করলেন, সেক্ষেত্রে সেটি নিয়ে কোনো সমস্যা দেখা দিলে কিন্তু বাণিজ্যিক আদালতে মামলা করতে হবে। বা আপনারা কয়েকজন ফ্রেন্ড মিলে বা উদ্যোক্তা মিলে একটি বিল্ডিং ডেভেলপমেন্ট করতে চাচ্ছেন, তো সেখানে একটি অবশ্যই চুক্তিপত্র করেছেন, তার বিষয়বস্তু নিয়ে যদি কোনো কনফ্লিক্ট হয় সেটিও কিন্তু বাণিজ্যিক আদালতে যাবে। এর পরবর্তীতে ষষ্ঠটি হচ্ছে বাণিজ্য বা ব্যবসার জন্য ব্যবহৃত স্থাবর সম্পত্তি সংক্রান্ত চুক্তি নিয়ে বাণিজ্যিক আদালতে আপনাদেরকে যেতে হবে। এর পরবর্তীতে সপ্তমটি হচ্ছে ফ্র্যাঞ্চাইজ চুক্তি, অর্থাৎ মনে করুন আপনি একটি ব্র্যান্ডের মালিক, এখন আপনি অন্য কোনো ব্যক্তিকে সেই ব্র্যান্ড ব্যবহারের জন্য অনুমতি দিয়েছেন, অবশ্যই সেই অনুমতি সাপেক্ষে আপনাদের একটি এগ্রিমেন্ট হয়েছে, তো ওই ফ্র্যাঞ্চাইজিং সম্পর্কিত যে সমস্ত কনফ্লিক্টগুলো অ্যারাইজ করবে তার বিচার্য হবে কিন্তু বাণিজ্যিক আদালতে। এরপর অষ্টমটি হচ্ছে বিতরণ ও লাইসেন্সিং চুক্তি সম্পর্কিত কোনো কনফ্লিক্ট রাইজ করলে সেটিও কিন্তু বাণিজ্যিক আদালতে বিচার্য হবে। এর পরবর্তীতে নবমটি হচ্ছে ব্যবস্থাপনা ও পরামর্শ চুক্তি সম্পর্কিত কোনো কনফ্লিক্ট রাইজ করলে সেটি বাণিজ্যিক আদালতে যাবে। এরপর দশমটি হচ্ছে যৌথ উদ্যোগে চুক্তি, দেখা যাচ্ছে আপনারা পার্টনাররা মিলে একটি ব্যবসায়িক কার্যক্রম শুরু করতে চাচ্ছেন বা শুরু করে দিয়েছেন, সেটি নিয়ে কোনো কনফ্লিক্ট রাইজ করলে সেটি কিন্তু বাণিজ্যিক আদালতে বিচার্য হবে। এর পরবর্তীতে 11 নম্বর হচ্ছে শেয়ার হোল্ডার চুক্তি, অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনারা কয়েকজন শেয়ার হোল্ডার মিলে কোনো ব্যবসায়িক কার্যক্রম করতে চাচ্ছেন বা করে যাচ্ছেন, সেগুলো সম্পর্কিত যদি কোনো কনফ্লিক্ট রাইজ করে সেটিও কিন্তু এই বাণিজ্যিক আদালতে যাবে। এর পরবর্তীতে 12 নম্বর হচ্ছে পরিষেবা খাত সম্পর্কিত বিনিয়োগ চুক্তি, যার মধ্যে আউটসোর্সিং বা আর্থিক সেবা অন্তর্ভুক্ত, সে সমস্ত বিষয় নিয়ে কোনো কনফ্লিক্ট রাইজ করলেও সেটিও কিন্তু এই একই আদালতে যাবে। এর পরবর্তীতে 13 নম্বর হচ্ছে জাহাজ নির্মাণ, বিক্রয় বা রপ্তানি সংক্রান্ত চুক্তি নিয়ে কোনো কনফ্লিক্ট রাইজ করলে সেটিও কিন্তু বাণিজ্যিক আদালতে যাবে। এর পরবর্তীতে 14 নম্বর হচ্ছে অংশীদারিত্ব চুক্তি, অর্থাৎ পার্টনারশিপ সম্পর্কিত যে কোনো কিছু, যে কোনো পার্টনারদের মধ্যে অভ্যন্তরীণ কোনো কনফ্লিক্ট রাইজ করলে সেগুলো কিন্তু এই বাণিজ্যিক আদালতে যাবে। এর পরবর্তীতে প্রযুক্তি উন্নয়ন চুক্তি সম্পর্কিত কোনো কনফ্লিক্ট রাইজ করলে সেটিও যাবে। একই সাথে 16 নম্বরে হচ্ছে এজেন্সি চুক্তি, এজেন্সি চুক্তি সম্পর্কিত কোনো বিষয়বস্তু বা কোনো কনফ্লিক্ট রাইজ করলে সেটিও কিন্তু এই বাণিজ্যিক আদালতে বিচার্য হবে। এর পরবর্তীতে 17 নম্বরে পণ্য বিক্রয় বা সেবা প্রদান সংক্রান্ত চুক্তি নিয়ে যদি কোনো কনফ্লিক্ট রাইজ করে সেটিও বাণিজ্যিক আদালতে যাবে। 18 নম্বরে হচ্ছে খনিজ গ্যাস বা অন্যান্য প্রাকৃতিক সম্পদের ব্যবহার সংক্রান্ত চুক্তিও বাণিজ্যিক আদালতে যাবে। 19 নম্বর হচ্ছে বীমা বা পুনঃবীমা অথবা বীমা আইন 2010-এর অধীনে কোনো বিষয় যদি কনফ্লিক্ট রাইজ করে সেটি কিন্তু এই বাণিজ্যিক আদালতে যাবে। দেখা যাচ্ছে একজন বীমা গ্রহীতা সে ক্ষতিগ্রস্ত হয়েছে, বীমা কোম্পানির সাথে তার একটি হিসাব নিকাশে গরমিল হচ্ছে বা সে বীমা পলিসি সঠিকভাবে পাচ্ছে না, সে সমস্ত ব্যাপারে কিন্তু এই বাণিজ্যিক আদালত
আদালতে যাবে। 20 নম্বরে হচ্ছে সালিসি আইন 2010 অধীনে সালিসি চুক্তি, সালিসি বা সালিসি কার্য দ্বারা বা রেয়াত সংক্রান্ত বিষয়গুলো এই বাণিজ্যিক আদালতে যাবে। সুতরাং আমরা দেখলাম যে ব্যবসা বাণিজ্য সম্পর্কিত যে সমস্ত কনফ্লিক্টগুলো মূলত বাংলাদেশে বহু হয়ে থাকে, সে সমস্ত ব্যাপারগুলোকে ফাইন্ড আউট করে সেগুলোর জন্য কিন্তু এই পৃথক একটি আদালত গঠন করে দেওয়া হয়েছে, যাতে এই ব্যবসা বাণিজ্য সম্পর্কিত ব্যাপারগুলো দ্রুত নিষ্পত্তি হয় এবং বাংলাদেশে একটি ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি হয়ে থাকে।